নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা একটু ম্যারাথন হতে চলেছে, কেননা 300টা প্রশ্ন নিয়ে আলোচনা করব সমগ্র সিলেবাসের উপর ভিত্তি করে, যেগুলি প্রবাবল থাকবে। STPGT ইতিমধ্যে নোটিফিকেশান দিয়ে দিয়েছে, সময় হাতে খুব কম, তাই পুরো সিলেবাসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে ইউনিট 1 থেকে, যেখানে ইতিহাস লেখার ধারা, উপনিবেশবাদ প্রথমেই রয়েছে। ঔপনিবেশিক ইতিহাসবিদদের প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে ভারতকে পশ্চাৎপদ প্রমাণ করা। ঔপনিবেশিক ব্রিটিশ ইতিহাস চর্চার উদ্দেশ্য ছিল ভারতীয় সমাজকে পিছিয়ে পড়া, অসভ্য প্রমাণ করে ব্রিটিশ শাসনের বৈধতা প্রতিষ্ঠা করা। তাহলে ব্রিটিশ শাসনের বৈধতা প্রতিষ্ঠা করা এদের কেন্দ্রীয় ধারণা ছিল। জাতীয়তাবাদী ঐতিহাসিকেরা ইতিহাসের কোন প্রবণতার উপর বেশি জোর দিয়েছেন? জাতীয়তাবাদী ঐতিহাসিকরা ইতিহাসের যে প্রবণতার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে ভারতের ঐতিহাসিক ঐক্য। মার্ক্সবাদী ঐতিহাসিকেরা কোন বৈশিষ্ট্যকে ইতিহাসের মূল চাবিকাঠি করেন? মার্ক্সবাদী ঐতিহাসিকেরা ইতিহাসের শ্রেণী সংঘাতের বিষয়টাকে বেশিরভাগ গুরুত্ব দেন। মার্ক্সবাদের মতে ইতিহাসের অগ্রগতি ঘটে উৎপাদন সম্পর্ক ও শ্রেণী সংঘাতের মধ্যে। আমি এখানে বাঁ দিকে প্রশ্ন এবং ডান দিকে উত্তর দিয়ে সাজিয়েছি, সবাই লক্ষ্য করে নেবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সাবালটার্ন ইতিহাস চর্চার বিশেষ লক্ষ্য কী ছিল? সাবালটার্ন ইতিহাস চর্চা হচ্ছে গ্রামীণ ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, সাধারণের ইতিহাস যাকে বলা হয়। আচ্ছা, তারপরে নেক্সট কোয়েশ্চন যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 5। প্রাচীন ভারতের ইতিহাসের প্রধান উৎস কী? প্রাচীন ভারতের ইতিহাসের উৎস হলো সাহিত্য, প্রত্নতত্ত্ব, বিদেশি বর্ণনা। সবগুলি হবে, উপরোক্ত সবগুলি। বেদ সম্পর্কিত তথ্য কোন যুগের জন্য গুরুত্বপূর্ণ? বৈদিক যুগের জন্য গুরুত্বপূর্ণ। বৈদিক যুগের সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কিত তথ্য বেদ থেকে জানা যায়। নেক্সট, ইতিহাসের জনক নামে পরিচিত কে? সবচেয়ে সহজ প্রশ্ন, হেরোডোটাস ফাদার অফ হিস্ট্রি নামে পরিচিত। আর সায়েন্টিফিক হিস্টোরিয়ান ছিলেন, সায়েন্টিফিক ফাদার অফ হিস্ট্রি ছিলেন থুকিডাইটিস। 8 নম্বর কোয়েশ্চেন, মেহেরগড় প্রত্নস্থল বর্তমানে কোথায় অবস্থিত? বেলুচিস্তান, পাকিস্তান। মেহেরগড় ছিল প্রাচীন কৃষিভিত্তিক বসতি, পাকিস্তানে আবিষ্কৃত হয়েছে, যা ফাঁসোয়া জারি যেটা আবিষ্কার করেছিলেন। মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য কী ছিল? মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য ছিল কৃষি নির্ভর গ্রামীণ জীবন। এখানে মানুষ প্রাথমিক কৃষি ও পশুপালন শুরু করেছিল। প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? কোয়েশ্চেন নাম্বার 10। শিকার ও খাদ্য আহরণ। এই যুগে মানুষ বড় বড় পাথরের হাতিয়ার ব্যবহার করে শিকার ও খাদ্য আহরণ করত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। মেসোলিথিক যুগের মানুষের প্রধান যন্ত্র কী ছিল? ক্ষুদ্র প্রস্তর বা মাইক্রোলিথস, ছোট ছোট পাথরের যন্ত্র ব্যবহার করা ছিল এর বিশেষত্ব। 12 নম্বর কোয়েশ্চেন, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য কী ছিল? কৃষি ও পশুপালন। স্থায়ী বসতি গড়ে তোলার সূচনা হয় এই যুগে। 13 নম্বর প্রশ্নতে কি আছে? চালকোলিথিক যুগে কোন ধাতুর ব্যবহার হয়? চালক এবং লিথিক, অর্থাৎ লিথিক হচ্ছে প্রস্তর, চালক হচ্ছে তামা। এই যুগে পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতায় সফল নগর পরিকল্পনা প্রকাশ পায় কোন বৈশিষ্ট্যে? সিন্ধু সভ্যতার সফল নগর পরিকল্পনা প্রকাশ পায় নিকাশি ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম খুব উন্নত ছিল। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? কৃষি ও বাণিজ্য। চাষাবাদ ও মেসোপটেমিয়ার সাথে বাণিজ্য ছিল কৃষি অর্থনীতির মূল ভিত্তি। সিন্ধু সভ্যতার ধর্মে সবচেয়ে জনপ্রিয় দেবী কে ছিলেন? সিন্ধু সভ্যতার ধর্মে মাতৃদেবী। মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল, উর্বরতা ও মাতৃত্বের প্রতীক মাতৃদেবীর পূজা প্রচলিত ছিল।
কোয়েশ্চেন নাম্বার 17, আর্যদের ইতিহাস জানার প্রধান উৎস কি? নো ডাউট বেদ। বেদের মাধ্যমে বৈদিক সমাজ, ধর্ম, অর্থনীতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। 18 নম্বর কোয়েশ্চেনে কি আছে? বৈদিক সমাজের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? পশুপালন ও কৃষিকাজ। প্রাথমিক পশুপালন, পরে কৃষি মুখ্য হয়ে ওঠে। নেক্সট কোয়েশ্চেন, ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কেন বিশেষ গুরুত্বপূর্ণ ছিল? ষোড়শ মহাজনপদ এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ। উর্বর ভূমি, লৌহ সম্পদ ও বাণিজ্য পথের জন্য। ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের কারণে মগধ শক্তিশালী হয়। মনে রাখা দরকার যে মগধই একমাত্র সেই মহাজনপদ যে পরবর্তী সময়ে সাম্রাজ্য স্থাপন করেছিল এবং বিম্বিসার থেকে হরিয়াঙ্ক বংশ থেকে নন্দ বংশ পর্যন্ত মগধ সাবলীলভাবে শাসন করেছিল। আর এর পরবর্তী সময়ে মৌর্য শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা হয় মগধে। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহায়তায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ, শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। তাহলে এইভাবে আনসার কি এবং এক্সপ্লেনেশন 20টা শেষ হলো। এবার নেক্সট শুরু করছি। 20 নম্বর কোয়েশ্চেন তো শেষ হয়নি। ইরানি ও মেসিডোনীয় আক্রমণ ভারতের উপর কি প্রভাব ফেলেছিল? শিল্পকলা, মুদ্রা, মানে পরোক্ষ প্রভাব বেশি পড়েছিল। মুদ্রার উপর প্রভাব, রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি, এগুলি হয়েছিল। তারপরে এখন ইউনিট 2তে আসছি। ইউনিট 2 প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে একটু আগেই বলেছি। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে উৎখাত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 322 খ্রিস্টপূর্বাব্দে। অর্থশাস্ত্র গ্রন্থ কার রচনা? কৌটিল্য বা চাণক্য, তার আরেকটা নাম ছিল বিষ্ণুগুপ্ত। এটি রাজনীতি, অর্থনীতি, প্রশাসন সংক্রান্ত একটি মৌলিক গ্রন্থ ছিল। এখানে প্রশ্ন এসে থাকে অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি, এটা নিয়েও। অশোক কোন যুদ্ধে অংশগ্রহণের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধের বিভীষিকা দেখে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বা দীক্ষিত হন। অশোকের ধর্মনীতির মূল ভিত্তি কী ছিল বা ধম্মনীতি? পালি ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়। অশোকের ধর্মনীতির মূল ভিত্তি ছিল বৌদ্ধ ধর্ম শিক্ষা ও নৈতিক মূল্যবোধ। সম্রাট অশোক অহিংসা, করুণা, সহিষ্ণুতা ইত্যাদি নীতি প্রচার করেছিলেন। তারপরে নেক্সট কোয়েশ্চেন, কুষাণ শাসকদের মধ্যে কে সর্বাধিক পরিচিত? কনিষ্ক। কনিষ্ক বৌদ্ধ মহাযান ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং কুষাণ সাম্রাজ্য তার সময়ে সর্বোচ্চ শিখরে নিয়ে যান তিনি। এখানে প্রশ্ন আসে যে কনিষ্ক বৌদ্ধ ধর্মের কোন বিভাগকে বা কোন শাখাকে বা বৌদ্ধ মতের কোন মতকে তিনি গ্রহণ করেছিলেন? হীনযান আর মহাযানের মধ্যে মহাযান বৌদ্ধ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন। কনিষ্ক কোন ধর্মের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত ছিলেন? কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহাযান মতের অনুসারী ছিলেন এবং এর পৃষ্ঠপোষকতা করেছিলেন। সপ্তবাহন বংশের রাজধানী কোথায় ছিল? এটা সপ্তবাহন অনেক প্রাচীন কথা। সাতবাহন হয়। সাতবাহনদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। দক্ষিণ ভারতে এই রাজবংশের গুরুত্বপূর্ণ সাম্রাজ্য গড়ে উঠেছিল। গুপ্তযুগকে কেন সোনালী যুগ বা স্বর্ণযুগ বলা হয়? শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের জন্য স্বর্ণযুগ বলা হয়। কালিদাস, আর্যভট্ট প্রমুখের অবদান এই যুগকে সোনালী যুগে পরিণত করে, মানে গোল্ডেন এরাতে। এটাকে পেরিক্লীয় যুগ বলা হয় এবং এলিজাবেথান এরাও বলা হয়। আর কালিদাসকে গুপ্তযুগের শেক্সপিয়ার বলা হয়। প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন? মহারাজাধিরাজ। গুপ্ত রাজবংশের শক্তি বৃদ্ধি পেয়েছিল তার আমল থেকে, এর জন্য তিনি মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। বিক্রমাদিত্য নামে কে খ্যাত ছিলেন বা গুপ্ত সম্রাট কে বিক্রমাদিত্য নামে খ্যাত ছিলেন? বিক্রমাদিত্য নামে খ্যাত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন এবং উজ্জয়িনী তার রাজধানী হিসাবে বিখ্যাত ছিল।
প্রয়াগ প্রশস্তি, এটা হরিসেন প্রশস্তি বলা হয় বা এলাহাবাদ প্রশস্তি বলা হয়। হরিসেন রচিত এই শিলালিপিতে সমুদ্রগুপ্তের সামরিক জয়লাভের বিবরণ রয়েছে। এটাকে আমরা বর্তমান উত্তরপ্রদেশে পেয়ে থাকি, এখনও রয়েছে সেটা। শশাঙ্ক কোন বর্তমান অঞ্চলের শাসক ছিলেন? বাংলার শাসক। কত শতাব্দীতে ছিলেন? 7ম শতাব্দীতে শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বতন্ত্র শাসক। হর্ষবর্ধনের দরবারে আগত চীনা ভ্রমণকারী কে ছিলেন? হিউয়েনসাং। মনে রাখার একটা সূত্র হচ্ছে এখানে হর্ষ আর হিউয়েনসাংয়ের গ্রন্থ হচ্ছে সিইউকি। হিউয়েনসাং, হিউ থেকে সিইউকি মনে রাখার একটা সহজ উপায়। আর আরেকটা হচ্ছে সিইউকি, হিউয়েনসাংয়ের বললাম। আর হিউয়েনসাংয়ের সঙ্গে আরেকজন বিখ্যাত আমরা চৈনিক পর্যটক দেখতে পাই, ফা হিয়েন। ফা আর ফো, তার গ্রন্থের নাম হচ্ছে ফো কুও কি। তো মনে রাখার সূত্র হচ্ছে হিউয়েনসাং সিইউকি, আর ফা থেকে ফো কুও কি, আর হর্ষবর্ধন আর হিউ। তাহলে মনে রাখতে খুব সুবিধা হবে। তিনি ভারতের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সম্পর্কে বিশেষ তথ্য দিয়েছিলেন তার গ্রন্থের মাধ্যমে। পাল শাসকদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বড় পৃষ্ঠপোষক ছিলেন? পাল শাসকদের মধ্যে ধর্মপাল ছিলেন। ধর্মপাল নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের তার সময়ে যথেষ্ট খ্যাতি লাভ করেছিল। সেন রাজাদের রাজধানী কোথায় ছিল? সেন রাজারা গৌড়ের শাসক ছিল। পাল আর সেন পাশাপাশি শাসন ব্যবস্থা ছিল। পালের পরে সেন আসে। গৌড় নগর ছিল সেন রাজবংশের রাজধানী। প্রধানত লক্ষণ সেনের আমলে গৌড়দের রাজধানী ছিল গৌড় ছিল তাদের প্রধান রাজধানী। চোল সম্রাট রাজেন্দ্র চোল কোন অঞ্চলে অভিযান করেছিলেন? চোল সম্রাট রাজেন্দ্র চোল সুমাত্রা ও মালয় উপদ্বীপ। তিনি চোল সাম্রাজ্যের নৌবিজয়ের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় প্রভাব বিস্তার করেছিলেন। পল্লব শিল্পের বা শিল্পকলার অন্যতম দৃষ্টান্ত কোনটি? মহাবলীপুরমের শিলামন্দির। পল্লব শাসকরা মহাবলীপুরমে অনন্য স্থাপত্য সৃষ্টি করেছিলেন। তারপরে আসছে চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? চালুক্য বংশের রাজধানী বাদামি। চালুক্যদের রাজধানী বাদামি, বর্তমান কর্ণাটকে। তাহলে বাদামি কোথায়, এটাও প্রশ্ন আসতে পারে। রাষ্ট্রকূট বংশের খ্যাতনামা সম্রাট কে ছিলেন? সর্বাধিক খ্যাতনামা শাসক ছিলেন প্রথম কৃষ্ণ। তিনি এলোরার বিখ্যাত কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন। এখানে এটাও প্রশ্ন আসে যে এলোরার কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? ভারতীয় সংস্কৃতির প্রভাব চম্পা ও কাম্বুজ অঞ্চলে কিভাবে বিস্তার লাভ করেছিল? এখানে গ্রেটার ইন্ডিয়া, চম্পা কাম্বুজ বলতে। এখানে সংস্কৃতির প্রভাব কী ছিল? বাণিজ্য ও ধর্মীয় সম্পর্কের মাধ্যমে ভারতীয় ব্যবসায়ী, ব্রাহ্মণ ও বৌদ্ধ ভিক্ষুরা দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতি ছড়িয়ে দেন। এভাবে ইউনিট 2-র 21 থেকে 40টি প্রশ্ন এক্সপ্লেনেশন সহ শেষ করে দিলাম। এবার আসছি 60 কোয়েশ্চেন নাম্বার 41। 60 হবে না, কোয়েশ্চেন নাম্বার 41। অ্যাথেন্সের সুবর্ণযুগের নেতৃত্বে ছিলেন কে? অ্যাথেন্স পেরিক্লিস। খ্রিস্টপূর্ব 5ম শতকে পেরিক্লিসের নেতৃত্বে অ্যাথেন্সে গণতন্ত্র, শিল্প ও সংস্কৃতিতে সোনালী যুগ প্রবেশ করে। আচ্ছা, এটা ইউনিট 3 থেকে বিশ্ব ইতিহাস। এখানে গ্রিসের ইতিহাস রয়েছে, রোমের ইতিহাস রয়েছে, দাসবংশ রয়েছে, সামন্ততন্ত্র রয়েছে। দাস বংশ হবে না, দাস ব্যবস্থা। স্পার্টার প্রশাসনের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? স্পার্টার প্রশাসন কেমন ছিল? স্পার্টার প্রশাসন ছিল সামরিক শৃঙ্খলা ও অলিগার্কি। স্পার্টায় গণতন্ত্র ছিল না, বরং অ্যাথেন্সে গণতন্ত্র ছিল, বরং কঠোর সামরিক অলিগার্কি চলত। নেক্সট কোয়েশ্চেন, গ্রিক সমাজে দাসরা কোথায় প্রধানত কাজ করত? কৃষি ও খনিতে। দাসশ্রম ছিল গ্রিক অর্থনীতির প্রধান ভিত্তি। 44, রোমান সাম্রাজ্যে দাস প্রথা কেন গুরুত্বপূর্ণ ছিল?
রোমান সাম্রাজ্যের দাস প্রথা সামরিক অভিযানের কারণে দাসরা প্রচুর আসতো। বিজিত অঞ্চল থেকে দাস আনা হতো যারা কৃষি, খনি ও গৃহ শিক্ষক প্রভৃতিতে কাজ করত। মিশরের দাস প্রথার বৈশিষ্ট্য কী ছিল? মিশরে দাস প্রথার বৈশিষ্ট্য ছিল দাসরা মূলত কৃষিকাজে নিযুক্ত হতো। নীলনদ উপত্যকায় শস্য উৎপাদনে দাসদের ব্যাপক ব্যবহার করা হতো। 46 প্রাচীন ভারতে দাস প্রথাকে কী নামে ডাকা হতো? দাস বা ভৃত্য প্রথা। দাস বা ভৃত্য প্রথা প্রাচীন ভারতের দাস প্রথার একটা বিশেষ বৈশিষ্ট্য পালন করে থাকে, কারণ তাদের দাস বা ভৃত্য বলা হতো। ইউরোপে সামন্ততন্ত্রের মূল ভিত্তি কী ছিল? এটা সামন্ততন্ত্র থেকে প্রশ্ন। ভূমি ও আনুগত্য সম্পর্ক, রাজা সামন্ত প্রভু কৃষক সম্পর্কের উপর ইউরোপীয় সামন্ততন্ত্র দাঁড়িয়েছিল। সামন্ততান্ত্রিক মডেলের বৈশিষ্ট্য কী? সামন্ততান্ত্রিক মডেল কী? কৃষি উৎপাদন জমিদার নিয়ন্ত্রণে চাষ করত এবং রক্ষণশীল অর্থনীতি চালু ছিল। ভারতে গুপ্ত যুগের অর্থনীতিকে কোন ব্যবস্থার সাথে তুলনা করা হয়? সামন্ততন্ত্র, অর্থাৎ গুপ্ত যুগেই সামন্ততন্ত্রের প্রধানত উদ্ভব হয় ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে, তবে আদি মধ্যযুগে তা ব্যাপকভাবে বিস্তৃত হয়। গুপ্ত উত্তরকালে অনেকে জমি ধান পেতেন, যা ভারতীয় সামন্ততন্ত্র নামে পরিচিত। সুলতানি যুগে সামন্ততন্ত্রের রূপ ছিল, কী রূপ ছিল? জাগির ব্যবস্থা। সামরিক ও প্রশাসনিক অফিসারদের জমি লালন বা জাগির দেওয়া হতো। এটা ইকতাতে পরিণত, পরবর্তী সময়ে মুঘল যুগে সেটা জাগিরদারি প্রথা, মনসবদারি প্রথাতে পরিণত হয়। ইন্দোচীনা বাণিজ্যের প্রধান পণ্য কী ছিল? ইন্দোচীন বাণিজ্যের তুলা ও সুগন্ধি দ্রব্য। ভারত থেকে তুলা, মশলা চীন দেশে যেত, উল্টো দিকে চীন থেকে রেশম আসতো। পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি কোন বিষয়ের তথ্য দেয়? এটা ভারত রোমান বাণিজ্য পথ। গ্রিক ভ্রমণকারী এই গ্রন্থে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বিবরণ দিয়েছেন। গ্রিকদের ইতিহাস চর্চার একটা অংশ ছিল পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি। ইন্দো আরব বাণিজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? তুলা ও মশলা। মনে রাখতে হবে ভারতবর্ষের মশলা সব সময় রপ্তানি হতো। ভারত থেকে মশলা, বস্ত্র রপ্তানি হতো এবং আরব থেকে ঘোড়া আসতো। নেক্সট কোয়েশ্চেন, ইতালীয় রেনেসাঁর সূচনা হয়েছিল? ইতালীয় রেনেসাঁর সূচনা হয়েছিল ফ্লোরেন্সে। ফ্লোরেন্স ছিল বাণিজ্য কেন্দ্র এবং শিল্প পৃষ্ঠপোষকতার কারণে রেনেসাঁর সূতিকাগার বলা হয় ফ্লোরেন্সকে। রেনেসাঁ শব্দের অর্থ কী? রেনেসাঁ শব্দের অর্থ পুনর্জাগরণ বা নবজন্ম। প্রাচীন গ্রিক রোমান জ্ঞান, শিল্প, মানবতাবাদের নবজাগরণকে রেনেসাঁ বলে। এখানে উল্লেখ্য যে আমি অফলাইন এবং অনলাইনে স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি, যাদের দরকার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে। আর অফলাইনে অবশ্যই ক্লাস জয়েন করবে, তবে অফলাইনটা বেশি প্রেফারেবল। যারা অ্যাক্সেস করতে পারো অবশ্যই অ্যাক্সেস করবে, হাতে সময় খুব কম। আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। হিউম্যানিজম, মানবতাবাদ দর্শনের মূল বক্তব্য কী ছিল? মানবতাবাদ দর্শনের মূল বক্তব্য ছিল মানুষের মুক্তি, মর্যাদা। মানবতাবাদীরা ধর্মীয় অনুশাসনের বাইরে মানুষের মূল্য ও যৌক্তিক চিন্তার উপর গুরুত্ব দিয়েছিলেন। পবিত্র রোমান সাম্রাজ্যের শীর্ষ কর্তৃপক্ষ কাকে বলা হতো? পোপকে। পোপ হচ্ছে খ্রিস্টান ধর্মজগতের সর্বোচ্চ। নেক্সট হচ্ছে পাপাল কর্তৃত্ব বলতে কি বোঝায়? পাপাল কর্তৃত্ব বলতে বোঝায় পোপের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতা। মধ্যযুগে পোপ শুধু ধর্ম নয়, রাজনীতিতেও প্রভাব বিস্তার করেন। এটা আমরা সপ্তম গ্রেগরি এবং চতুর্থ হেনরির মধ্যে সংঘাতে আমরা দেখতে পাই। পোপ ছিলেন সপ্তম গ্রেগরি আর ইংল্যান্ডের রাজা ছিলেন চতুর্থ হেনরি, তাকে এক্সকমিউনিকেট করেছিলেন। ক্রুসেড অভিযান কেন সংগঠিত হয়েছিল? জেরুজালেম পুনর্দখলের জন্য। মুসলিমদের কাছ থেকে জেরুজালেম দখল করার পর খ্রিস্টানরা শহর পুনর্দখল করার চেষ্টা করে, এটাকে ক্রুসেড বলা হয়। মোটামুটি ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। ক্রুসেড অভিযানের
একটি প্রধান ফলাফল কী ছিল? বাণিজ্য ও সংস্কৃতির আদান প্রদান বৃদ্ধি। এর ফলে ইউরোপে নতুন বাণিজ্য পথ, জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটে। এইভাবে শেষ হলো ইউনিট 4 শেষ করে দিলাম। ইউনিট 5ও শেষ হয়ে গেল। এবার ইউনিট 5, 6 ক্রমান্বয়ে আলোচনা করব। প্রাচীন ভারতের নারীদের শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র কোথায় ছিল? নারী শিক্ষার তক্ষশিলা। বৈদিক যুগে নারীরা শিক্ষা লাভ করতে পারত। তক্ষশিলা, নালন্দা প্রভৃতি কেন্দ্রে নারীরা শিক্ষা লাভ করত, যদিও পরে তা সীমিত হয় পরবর্তী বৈদিক যুগে। নারীর সম্পত্তির অধিকারের প্রাচীন নাম কী ছিল? স্ত্রীধন। স্ত্রীধন বিবাহকালে এবং জীবনে নারীর যে সম্পত্তি থাকার অধিকার ছিল তাকে স্ত্রীধন বলা হতো। নেফারতিতি কোন দেশের রানী ছিলেন? নেফারতিতি মিশরের রানী ছিলেন। মিশরের নতুন সাম্রাজ্যের যুগের সাম্রাজ্ঞী হিসাবে নেফারতিতি খ্যাত ছিলেন। ক্লিওপেট্রা কাকে নিয়ে বিখ্যাত? ক্লিওপেট্রা কিসের বিখ্যাত ছিলেন? মিশরের। টলেমি বংশের শেষ রানী ক্লিওপেট্রা রোমের সাথে জটিল সম্পর্কের জন্য বিখ্যাত ছিলেন। ভারতে মুসলিম নারী শাসক ছিলেন কে? ভারতে মুসলিম নারী শাসক রাজিয়া সুলতান। সুলতানা হবে না, রাজিয়া সুলতান। 1236 থেকে 40 ইলতুৎমিশের কন্যা রাজিয়া সুলতান সিংহাসনে আরোহণ করেন। দুর্ভাগ্য, তিনি বেশি দিন শাসন করেননি, মাত্র 3.5 বছর বয়স ছিল তার শাসনকাল। রানী দুর্গাবতী কোন জনগোষ্ঠীর শাসক ছিলেন? গন্ডোয়ানা রাজ্যের ছিলেন। মধ্য ভারতের গন্ডোয়ানা রাজ্যের শাসক রানী দুর্গাবতী ছিলেন এক সাহসী যোদ্ধা। নূরজাহান কার স্ত্রী ছিলেন? সেলিম বা জাহাঙ্গীরের পত্নী নূরজাহান কার্যত মুঘল দরবারের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। তার প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। ভারতে আরব আক্রমণের প্রথম আক্রমণ সংগঠিত কোথায় হয়েছিল? সিন্ধুতে। 711-12 খ্রিস্টাব্দে হয়েছিল। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন। দাহির ছিলেন তথাকার শাসক। গাজনভির আক্রমণের সময় উত্তর ভারতের প্রধান শক্তি কী ছিল? কোন শক্তি ছিল উত্তর ভারতে? রাজপুত শক্তি ছিল। 1100 শতকে রাজপুত শাসকরা উত্তর ভারতে শক্তিশালী ছিল। ইলতুৎমিশ কোন রাজবংশের ছিলেন? তুর্কি রাজবংশের ছিলেন। মামলিক বংশ বা দাস বংশ। তিনি দাস বংশের অন্যতম শাসক বা শ্রেষ্ঠ সুলতান ছিলেন। বলবানের নীতি কী নামে পরিচিত ছিল? জোরদার কেন্দ্রীকরণ নীতি। বলবান শক্তিশালী কেন্দ্রীয় রাজশক্তি ও জাহির-উদ-দৌলা নীতি গ্রহণ করেন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি কঠোর বাজার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। মোহাম্মদ বিন তুগলক কোন কোন কারণে কুখ্যাত ছিলেন? অদ্ভুত প্রকল্প ও ব্যর্থ সংস্কার, টোকেন কারেন্সি, রাজধানী স্থানান্তর, কারাচল অভিযান, এইসব ব্যর্থ প্রকল্পের জন্য তিনি ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? হরিহর বুক্কা। 1336 সালে তারা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বাহমনি রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। দাক্ষিণাত্যের বাহমনি রাজ্যের রাজধানী প্রথমে গুলবর্গায় স্থাপিত হয়। ভক্তি আন্দোলনের মূল দর্শন ছিল কি? ছিল ভক্তি আন্দোলনের মূল দর্শন ভক্ত ও ভগবানের সরাসরি সম্পর্ক। ভক্তি আন্দোলনের সামাজিক সাম্য, জাতিভেদ বিরোধী ও ঈশ্বর প্রেম প্রচার। সুফি সাধনার মূল কেন্দ্রবিন্দু কী ছিল? সুফি সাধনার সরল জীবন ও আল্লাহর প্রতি ভক্তি। সুফিরা প্রেম, সাম্য ও মানব সেবায় মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক ব্যাখ্যা দেন। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাহিরুদ্দিন বাবর 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। শেরশাহ সূরির প্রধান সাফল্য কোনটি ছিল? শেরশাহ সূরির প্রধান সাফল্য ছিল সুবৃহৎ রাস্তা নির্মাণ করেন, যাতে ডাক ব্যবস্থা ও বাণিজ্য
সহজ হয়। এটা ছিল শেরশাহ সূরির প্রধান কৃতিত্ব। এবার ইউনিট 5-এ চলে যাব। ইউনিট 5-এর কোয়েশ্চেন আলোচনা করব, এক এক করে প্রত্যেকটা প্রশ্নের আলোচনা করব। আকবরের রাজপুত নীতি কী ছিল? আকবরের রাজপুত নীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? সমঝোতা ও বিবাহ নীতি। 82 নম্বর প্রশ্ন হচ্ছে আকবরের রাজস্ব সংস্কারের মূল ভিত্তি কী ছিল? দশশালা পদ্ধতি, পলাজ, পারাউতি, চাচর ও বাঞ্জার। ক্লাসিফিকেশন করেছিলেন টোডরমলের রাজস্ব ব্যবস্থার দশশালা বা গজ ও এ জমিন ছিল ভূমি রাজস্ব জরিপের উপর নির্ভরশীল। আকবর কোন ধর্মীয় বৈঠক ডেকেছিলেন যেখানে তিনি বিভিন্ন মতামত শুনতেন? ইবাদতখানা। ফতেপুর সিকরিতে ইবাদতখানা, বিভিন্ন ধর্মগুরুদের আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এখানে এটাও আসতে পারে যে ফতেপুর সিকরির উদ্দেশ্য কী ছিল? আকবর কোন নতুন ধর্মীয় মতামত প্রচার করেছিলেন? দ্বীন ইলাহি, সব ধর্মের মিলন সাধনের উদ্দেশ্যে এই নতুন ধর্মীয় আদর্শ চালু করেন। জাহাঙ্গীরের দরবারে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কোনটি ছিল? শিল্প ও চিত্রকলার উন্নতি। জাহাঙ্গীর ছিলেন প্রকৃতিপ্রেমী ও শিল্পকলার পৃষ্ঠপোষক। তার আমলে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ শুরু হয় এবং তার আমলকে স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয়। জাহাঙ্গীর রাজনীতিতে নূরজাহানের গুরুত্ব কেন ছিল? জাহাঙ্গীরের রাজনীতিতে নূরজাহানের গুরুত্ব ছিল তিনি সক্রিয় শাসন পরিচালনা করতেন। নূরজাহান কার্যত জাহাঙ্গীরের শাসনের প্রধান সিদ্ধান্ত নিতেন। শাহজাহানের আমলে কোন স্থাপত্য সর্বাধিক খ্যাতি অর্জন করে? সবচেয়ে সহজ প্রশ্ন, তাজমহল। শাহজাহানের শাসনকে প্রায়শই বলা হয় শিল্প সাহিত্যের স্বর্ণযুগ। এটা শিল্প স্থাপত্য শিখরে পৌঁছেছিল তার সময়ে। ঔরঙ্গজেবের রাজপুত নীতি কেমন ছিল? কঠোর দমন নীতি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে কার বিরুদ্ধে দীর্ঘকাল যুদ্ধ করেন? মারাঠাদের বিরুদ্ধে। শিবাজী সমর্থিত মারাঠাদের সাথে ঔরঙ্গজেব দীর্ঘকাল যুদ্ধ করেছিলেন। ঔরঙ্গজেব কোন কর পুনর্বহাল করেছিলেন? জিজিয়া কর। জিজিয়া কর কি? অমুসলিম প্রজাদের উপর পুনরায় জিজিয়া কর বসান। অমুসলিম প্রজারা এই কর দিত, যা অসন্তোষ সৃষ্টি করে। মুঘল শিল্পের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? মুঘল শিল্পের ইন্দো ইসলামিক সংমিশ্রণে মুঘল স্থাপত্যের পারসিক, ইসলামিক ও ভারতীয় ধাঁচের সংমিশ্রণ ঘটেছিল। মুঘল চিত্রশিল্পের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? প্রাকৃতিক চিত্রাঙ্কন, মুঘল শিল্পীরা সম্রাট, দরবারি ও প্রতিকৃতি নিখুঁতভাবে অঙ্কন করতেন। মুঘল আমলে প্রধান ঐতিহাসিক রচনা কোনটি? আকবরনামা, আবুল ফজল। আকবর বিষয়ক এই গ্রন্থ গুরুত্বপূর্ণ তথ্য সম্ভার রয়েছে। আইনে আকবরী কার রচনা? আবুল ফজল রচনা করেছিলেন। এটি আকবরনামার তৃতীয় খণ্ড, যেখানে তার আমলে প্রশাসন ও সমাজ ও অর্থনীতি বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুঘল আমলের শ্রেষ্ঠ উদ্যান শিল্প কোথায় দেখা যায়? কাশ্মীরের শালিমার বাগ শাহজাহানের শাসনকালে শালিমার উদ্যান নির্মিত হয়েছিল। মুঘল আমলের সর্বাধিক বিখ্যাত সঙ্গীতকার কে ছিলেন? সঙ্গীতজ্ঞ তানসেন। আকবরের দরবারের নবরত্নের একজন, ধ্রুপদ সঙ্গীতে বিখ্যাত ছিলেন তানসেন। মুঘল আমলের সাহিত্য রচনার প্রধান ভাষা কী ছিল? ফার্সি। প্রশাসন ও আদালতের ভাষা ছিল ফার্সি, তাই সাহিত্য প্রধানত ফার্সিতে রচিত হতো। মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কোনটা ছিল? মুঘল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ মুঘল সাম্রাজ্যের দুর্নীতি, বৈদেশিক আক্রমণ, জাগিরদারি সংকট ও দুর্বল প্রশাসন, ধর্মীয় ঐক্য। মারাঠা প্রতিরোধ, দুর্বল উত্তরসূরি, অর্থনৈতিক সংকট মিলে পতন ত্বরান্বিত হয়, তবে জাগিরদারি সংকট ও দুর্বল প্রশাসন ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 100 কোয়েশ্চেনের মধ্যে 100 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের সময় ভারতবর্ষে কোন নতুন শক্তির উত্থান হচ্ছিল? নতুন শক্তি হিসাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। 1800 শতকে মুঘলরা দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে ইংরেজদের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। এবার আলোচনা করব ইউনিট 6
ইউনিট 6-এর 20টা প্রশ্ন আলোচনা করব। 101 মুর্শিদ কুলি খানের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ইজারা প্রথা। তিনি জমি রাজস্ব ইজারা দিয়ে আদায় করতেন, রেভিনিউ ফার্মিং। এভাবে নবাব খাজাঞ্চির দায়িত্ব কমাতেন। মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী স্থানান্তর করেন কোথায়? ঢাকা থেকে মুর্শিদাবাদ। ঢাকার পরিবর্তে গঙ্গার তীরবর্তী মুর্শিদাবাদকে রাজস্ব শাসনের কেন্দ্র করেন তিনি। 1757 সালের প্লাসির যুদ্ধে, এটা প্লাসি না ইংরেজিতে প্লাসি হবে, পলাশির যুদ্ধে ফলাফল কী ছিল? পলাশির যুদ্ধের ফলাফল আমরা সবাই জানি, মির্জাফর নবাব হন এবং ব্রিটিশ প্রভাব প্রতিষ্ঠিত হয়। 1764 সালে বক্সারের যুদ্ধে কারা যুদ্ধ করেছিল? ব্রিটিশ বনাম মীর কাসিম, সুজাউদ্দৌলা। কারা কারা করেছিল? ব্রিটিশ বনাম মীর কাসিম, সুজাউদ্দৌলা আর শাহ আলম। সুজাউদ্দৌলা ছিলেন অযোধ্যার, শাহ আলম ছিলেন দিল্লির মুঘল বাদশাহ। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট কি প্রবর্তন করে? রেগুলেটিং অ্যাক্ট গভর্নর জেনারেলের পদ এর মাধ্যমে কলকাতায় গভর্নরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল উপাধি দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ব্রিটিশদের স্থায়ী বন্দোবস্ত কবে চালু করেছিল ব্রিটিশরা? চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট। স্থায়ী বন্দোবস্তের মূল উদ্যোক্তা ছিলেন লর্ড কর্নওয়ালিস। 1793 খ্রিস্টাব্দে এটা হয়েছিল। রায়তওয়ারি পদ্ধতি কে চালু করেছিলেন? রায়তওয়ারি পদ্ধতি থমাস মনরো। দক্ষিণ ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থায় এটা ছিল গুরুত্বপূর্ণ, যেখানে সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। মহলওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন হোল্ট ম্যাকেনজি। উত্তর ভারতে গ্রামের মহল বা গোষ্ঠী আকারে রাজস্ব নির্ধারণ করা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিল সার্ভিস গঠনের উদ্দেশ্য কী ছিল? সিভিল সার্ভিস গঠনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসন সচল রাখা। দক্ষ আমলাদের দ্বারা ভারত শাসনের জন্য সিভিল সার্ভিস গড়ে উঠেছিল। আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার কৃতিত্ব কার? লর্ড ক্লাইভ। প্লাসি পরবর্তী সময়ে ভারতীয় সৈন্যদের নিয়ে সুসংগঠিত সেনা তৈরি করেন লর্ড ক্লাইভ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থা কবে চালু হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থা চালু হয় 1757 সালের পরে। বাংলার কোম্পানির শাসন শুরু হলে নিরাপত্তার জন্য আধুনিক পুলিশ ব্যবস্থা চালু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিচার ব্যবস্থার মূল দিক কী ছিল? কোম্পানির বিচার ব্যবস্থার মূল দিক ছিল দেওয়ানি ও ফৌজদারি আদালতের বিভাজন। দেওয়ানি আদালত রাজস্ব সংক্রান্ত ও ফৌজদারি আদালত অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে বিচার ব্যবস্থা গড়ে উঠেছিল। ঔপনিবেশিক অর্থনীতির মূল প্রভাব কী ছিল? সম্পদ নিঃশেষ মানে সম্পদের নির্গমন ও শিল্পহানি, ভারতের সম্পদ শোষণ করা এবং ঐতিহ্যবাহী কারুশিল্প ধ্বংস করা। 115 ব্রিটিশ নীতির ফলে ভারতীয় বস্ত্রশিল্পের কী হয়েছিল? ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ইংরেজ কারখানায় প্রস্তুত জিনিস ভারতে আনা হতো এবং দেশীয় শিল্প ধ্বংস করা হয়। ভারতের রেলপথ চালু হয় কোন গভর্নর জেনারেলের আমলে? লর্ড ডালহৌসির আমলে ভারতের রেলপথ চালু হয়। লর্ড ডালহৌসি 1853 সালে এটি চালু করেছিলেন। ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথায়? মুম্বাই থেকে থানে। 1853 সালের 34 কিমি ভারতের প্রথম যাত্রীবাহী রেল চালু হয়। রেলপথের সূচনা করেছিলেন লর্ড ডালহৌসি। রেলপথের সূচনা ভারতের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল? রেলপথের প্রসার বাণিজ্য সম্প্রসারণ ও বাজারের সংযোগ বৃদ্ধি করেছিল। রেলপথের মাধ্যমে বাজার একীভূত হয়, তবে ঔপনিবেশিক অর্থনীতি ব্রিটিশদের সুবিধার জন্য বিকশিত হয়। ভারতে অবশিল্পায়ন আরও ত্বরান্বিত হয়। 19বিংশ শতকের প্রথমার্ধে ভারতের অর্থনৈতিক অবস্থার নিদর্শন কী ছিল? 19বিংশ শতকে ভারতের অর্থনীতি দারিদ্র্য ও দুর্ভিক্ষ,
তাহলে এবার ইউনিট 7 থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রবাবল কোয়েশ্চেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, এটা সামাজিক সংস্কার আন্দোলন, রামমোহন থেকে আলিগড় আন্দোলন পর্যন্ত আলোচনা করব। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, যা বাংলার প্রথম সমাজ সংস্কার আন্দোলনের একটা সংগঠন ছিল। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে। সতীদাহ প্রথা বিলুপের প্রধান ভূমিকা কার ছিল? অবশ্যই রামমোহন রায়। তার আবেদনে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা বিলুপ করেন। হেনরি ডিরোজিও, বানানটা দেখে নেবে, হেনরি ডিরোজিও কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন এর সঙ্গে যুক্ত ছিলেন। ইয়ং বেঙ্গল নামটি কাদের দেওয়া হয়েছিল? ডিরোজিওর ছাত্রদের। এরা যুক্তি, আধুনিকতা ও বিদ্রোহী চেতনার জন্য খ্যাত ছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। 1866 সালে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? 1897 সালে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণের শিক্ষা ভিত্তিতে এই মানব সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন স্বামী বিবেকানন্দ। থিওসফিক্যাল সোসাইটির প্রধান নেতা ভারতবর্ষে কে ছিলেন? এনি বেসান্ত। এই সোসাইটি পূর্ব পাশ্চাত্য ধর্মতত্ত্ব মেলানোর চেষ্টা করে। দয়ানন্দ সরস্বতী কোন সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ। আর্য সমাজের মূল মন্ত্র ছিল বেদের প্রত্যাবর্তন। আর্য সমাজ মনে করত বেদই শাশ্বত, গো ব্যাক টু বেদা, এটা তিনি আবেদন রেখেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামাজিক সংস্কার কর্মসূচি কোনটি ছিল? সামাজিক সংস্কার কর্মসূচি বিধবা পুনর্বিবাহ। 1856 সালে বিধবা পুনর্বিবাহ আইন পাশ করানোয় তার প্রধান ভূমিকা ছিল। কন্দুকুরি বীরসালিঙ্গম কিসের জন্য পরিচিত ছিলেন? কন্দুকুরি বীরসালিঙ্গম ছিলেন বিধবা পুনর্বিবাহ আন্দোলন, অন্ধ্রপ্রদেশের বিধবা পুনর্বিবাহ আন্দোলনের জনক বলা হয় তাকে। সমাজ সংস্কারের নারায়ণ গুরুর প্রধান কোন অঞ্চলের ছিলেন? নারায়ণ গুরু ছিলেন কেরালার। তিনি এক জাতি এক ঈশ্বর নীতি প্রচার করেছিলেন। পণ্ডিতা রামাবাঈ কোন বিষয়ে বিখ্যাত খ্যাতি অর্জন করেছিলেন? পণ্ডিতা রামাবাঈ নারী শিক্ষা ও বিধবা আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি নারী শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। স্যার সৈয়দ আহমেদ খানের উদ্যোগে প্রধান কোন প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল? আলিগড় আন্দোলনের তিনি পথিকৃৎ ছিলেন। আলিগড় আন্দোলনের জনক বলা হয় এবং তাকে মুসলিম সমাজের রামমোহন বলেও আখ্যা দেওয়া হয়। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম সমাজকে আধুনিক শিক্ষা প্রদান করা। মুসলিম আধুনিক শিক্ষার সূতিকাগার MA ও কলেজ অ্যাংলো ওরিয়েন্টাল, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মুসলমানদের শিক্ষা ও সামাজিক উন্নয়ন আলিগড় আন্দোলনের ভূমিকা ছিল এবং এই কলেজ ছিল আলিগড়ে অবস্থিত। সমাজ সংস্কার আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? ধর্মীয় সংস্কার ও সামাজিক পুনর্জাগরণ। 19 শতকে ভারতীয় নতুন মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল। পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে, ইংরেজি শিক্ষা গ্রহণের ফলে আইনজীবী, শিক্ষক, আমলা শ্রেণীর তৈরি হয়েছিল। এই মধ্যবিত্ত শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এই মধ্যবিত্ত শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য ছিল আধুনিক শিক্ষা ও পেশাজীবী সমাজ। এবার ইউনিট 8 থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। 19 শতকের গ্রামীণ অভিজাত শ্রেণীর মধ্যে কোনটি প্রধান ভূমিকা নিত? 19 শতকের গ্রামীণ অভিজাত শ্রেণীর মধ্যে ভূমিকা নিত পাটিদার, শাহুকার। ঋণ দেওয়া, জমি দখল করা এবং কৃষকদের শোষণ করার কাজে পাটিদার, শাহুকাররা গুরুত্বপূর্ণ ছিল। ওয়াহাবি আন্দোলনের অন্যতম কেন্দ্র কোথায় ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল বাংলা ও পাটনা।
ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজী শরিয়তুল্লাহ। এক্সপ্লেনেশনগুলি ভালো করে দেখে নেবে, পরে দুদু মিয়া এই আন্দোলন পরিচালনা করেন। 144 নম্বর প্রশ্ন, 1831 সালে বারাসাতের বিদ্রোহ কে পরিচালনা করেছিলেন? বারাসাতের বিদ্রোহ ছিলেন তিতুমির। তিতুমির স্থানীয় কৃষকদের নিয়ে ব্রিটিশ জমিদারদের বিরুদ্ধে বাঁশের কেল্লা গড়ে তুলে বিদ্রোহ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় কবে? 1855 সালে সাঁওতাল বিদ্রোহ গড়ে ওঠে। 1857 সালের বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? মিরাটে 10 মে 1857 সালে মিরাট ক্যান্টনমেন্টে সিপাহীদের বিদ্রোহ শুরু হয়। 1857 সালের বিদ্রোহের অন্যতম নেতা বাহাদুর শাহ কে ছিলেন? দিল্লির মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। সিপাহীরা তাকে প্রতীকী রূপে সম্রাট ঘোষণা করেছিল। 1857 সালের বিদ্রোহে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কোন যুদ্ধে খ্যাত ছিলেন? গোয়ালিয়র যুদ্ধে। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়র যুদ্ধে সাহসিকতার জন্য অমর হন। 1857 সালের বিদ্রোহ দমন করা হয় কোন সালে? 1858 সালে ব্রিটিশরা দমন করে কোম্পানি শাসন থেকে ক্রাউন শাসন শুরু হয়। 1857 সালের বিদ্রোহকে ইংরেজরা কি বলেছিল? সিপাহীদের বিদ্রোহ বলেছিল। নেক্সট আসছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের জনক। জাতীয় কংগ্রেস গঠনের ভূমিকা কার ছিল? অ্যালান অক্টাভিয়ান হিউমের ছিল। কংগ্রেসের প্রথম অধিবেশনে কোথায় অনুষ্ঠিত হয়? বোম্বেতে অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের নরমপন্থী নেতা হিসাবে কাকে গণ্য করা হয়? দাদাভাই নৌরোজি। চরমপন্থী নেতার অন্তর্ভুক্ত ছিলেন বালগঙ্গাধর তিলক, লালবাল পাল যাদের বলা হয়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। বঙ্গভঙ্গ কার্যকর কবে হয়? 1905 খ্রিস্টাব্দে কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন লর্ড কার্জন। 1857 সালে মহাবিদ্রোহের পর বঙ্গভঙ্গ ছিল একটা বৃহত্তর আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়েছিল? স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলনের প্রধান অর্থনৈতিক মূলনীতি কী ছিল? স্বদেশী আন্দোলনের প্রধান অর্থনৈতিক মূলনীতি ছিল দেশীয় শিল্প ব্যবহার। স্বদেশী আন্দোলনের প্রধান অর্থনৈতিক মূলনীতি দেশীয় শিল্পের ব্যবহার এবং বিদেশি দ্রব্য বয়কট বা বর্জন করা, স্বদেশীয় বয়কট। 1906 সালে কোন সংগঠন পৃথক মুসলিম স্বার্থ জোরদার করে প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ। ঢাকার সলিমুল্লাহর আহ্বানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। 1906 সালে ভারতবর্ষের বিভাজনের যাত্রা এখান থেকেই শুরু হয়েছিল। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ভারতে কংগ্রেস রাজনীতির বাইরে কোন পর্যায়ে পর্যন্ত দেখা যায়? 1930-এর দশক পর্যন্ত যুগান্তর অনুশীলন সমিতি, পরে সুখদেব, ভগৎ সিং প্রমুখের আন্দোলন। 1930-এর দশক পর্যন্ত এখানে চন্দ্রশেখর আজাদের নামও ছিল বিশেষ উল্লেখযোগ্য। এবার ইউনিট 8 থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা ইতিমধ্যে প্রত্যেকটা প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করেছি। ইউনিট 8 এখন শেষ হয়ে গেছে, তাহলে ইউনিট 9-এর প্রশ্নগুলি দেখা যাক কোথায় আছে, কি কি প্রশ্ন এখান থেকে আসতে পারে। খেলাফত আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন? খেলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন আলী ব্রাদার। আলী ভ্রাতৃত্ব বলা হয় শৌকত আলী আর মোহাম্মদ আলী। তারা মুসলমান সমাজকে সংগঠিত করে অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করেছিলেন। গান্ধীজি তাকে সমর্থন করেছিলেন। অসহযোগ আন্দোলনের আহ্বান কবে হয়েছিল? 1920 সালে হয়েছিল। গান্ধীজির বিখ্যাত গ্রন্থ কোনটি? হিন্দ স্বরাজ। আইন অমান্য আন্দোলনের সময় গান্ধীজি প্রথম কোন শহরে লবণ সত্যাগ্রহ আন্দোলন করেন? ডান্ডি। 1930 সালে 240 মাইল হাঁটতে হাঁটতে ডান্ডি পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করেন। ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল? করেঙ্গে ইয়ে মরেঙ্গে। আরেকটা ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল চলো দিল্লি। এটা প্রশ্নটা ভুল হবে, ভারত ছাড়ো আন্দোলনের ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে। আর আজাদ হিন্দ ফৌজের স্লোগান ছিল চলো দিল্লি। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কবে?
ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালে কানপুরে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ভারতীয় কৃষক আন্দোলনের অন্যতম সংগঠন ছিল কিষাণ সভা। 1936 সালে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। 1909 সালের সংস্কার আইন কোন নামে পরিচিত ছিল? ভারত শাসন আইন নামে। মর্লেমেন্টো সংস্কার নামে পরিচিত ছিল। 1919 সালের ভারত শাসন আইন পরিচিত হয়। 1919 সালের ভারত শাসন আইন মন্টেগু চেমসফোর্ড সংস্কার, প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি সিস্টেম চালু করা হয় এই সময়ে। 1935 সালের ভারত শাসন আইন এর অন্যতম ধারা কী ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। ভারতের প্রাদেশিক স্বায়ত্তশাসনের ভিত্তি তৈরি হয় এই আইনে। সুভাষচন্দ্র বসু কোন সংগঠন গড়ে তুলেছিলেন? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গড়ে তুলেছিলেন। আজাদ হিন্দ ফৌজ কোথায় সংগঠিত হয়েছিল? রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং। সুভাষচন্দ্র বসু সর্বাধিনায়ক হিসাবে পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। 1946 সালের নৌবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? বোম্বের তলোয়ার নামক জাহাজে। রয়্যাল ইন্ডিয়ান নেভিতে বিদ্রোহ ছিল স্বাধীনতার সংগ্রামের তাৎপর্য এবং স্বাধীনতার পূর্বে সর্বশেষ বৃহত্তর আন্দোলন। জিন্নার 14 দফা ছিল কোন উদ্দেশ্যে? মুসলিম স্বার্থ রক্ষার জন্য। এই দফায় মুসলিমদের পৃথক রাজনৈতিক অধিকার দাবি করা হয়। লাহোর প্রস্তাব আরও একটি নামে পরিচিত ছিল, এটা ছিল পাকিস্তান প্রস্তাব। তেলেঙ্গানা বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল? অন্ধ্র ও হায়দ্রাবাদে হয়েছিল। তেভাগা আন্দোলনের প্রধান কেন্দ্র বা ক্ষেত্র কোথায় ছিল? বঙ্গদেশ। ভাগ চাষি 2/3 ফসলের অধিকার দাবি করেছিল। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। ইউনিট 10 থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণ কী ছিল? ব্রিটিশ করনীতি ও বাণিজ্যিক শোষণ। ব্রিটিশ করনীতি ও বাণিজ্যিক শোষণ ছিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণ। আমেরিকার স্বাধীনতার ঘোষণা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কবে গৃহীত হয়? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স গৃহীত হয় 1776 খ্রিস্টাব্দে 4 জুলাই। স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে কারা সাহায্য করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে সাহায্য করেছিল ফরাসিরা, ফ্রান্স। আমেরিকানদের ফরাসিরা সাহায্য করেছিল। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল কী হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হয়। ফরাসি বিপ্লবের প্রধান কারণ কোনটি? সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সংকট। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গ আক্রমণ কবে হয়? 14 জুলাই 1789 সালে। ফরাসি বিপ্লবের সময় সংবিধান সভার মূল অবদান কী ছিল? নতুন সংবিধান প্রণয়ন করা হয়েছিল। গণতন্ত্র অধিকারের ঘোষণাপত্র প্রণয়ন করা হয়। ফরাসি বিপ্লবের সময় আতঙ্ক শাসন কার নেতৃত্বে প্রচলিত হয়েছিল? রোবসপিয়ার। আতঙ্ক মানে হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। জ্যাকোবিন দলের নেতা ছিলেন রোবসপিয়ার। নেপোলিয়ন বোনাপার্ট কবে প্রথম ফ্রান্সের ক্ষমতায় আসেন? 1799 সালে ফ্রান্সের কনসুলেট প্রতিষ্ঠা করেন তিনি। নেপোলিয়ন বোনাপার্টের পতনের প্রধান কারণ কোনটি ছিল? ওয়াটারলুর যুদ্ধ 1815। নেপোলিয়নের চূড়ান্তভাবে পরাজিত হন ওয়াটারলুর যুদ্ধে। আর নেপোলিয়নের পতনের প্রধান কারণ ছিল রাশিয়া অভিযানের ব্যর্থতা। রাশিয়ার শীত তাকে পরাজিত করেতে, এবং রাশিয়ার যে পলিসি ছিল পোড়ামাটি নীতি, এটাও ছিল তার পরাজয়ের অন্যতম কারণ। 1815 সালে ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য কী ছিল? কংগ্রেসের উদ্দেশ্য ছিল ইউরোপে পুরনো রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, ম্যাটারনিক ব্যবস্থা চালু করা। ম্যাটারনিক ব্যবস্থা মূলত কাকে সমর্থন করে? রাজতন্ত্রকে রক্ষণশীল ও প্রতিক্রিয়াশীল নীতিকে সমর্থন করে। ইউরোপে কোন সালে ব্যাপক গণবিদ্রোহ ঘটে? জুলাই বিপ্লব। 1813 সালে ইউরোপে জাতীয়তাবাদী উত্থিত হয়। 1848 সালে ইউরোপীয় বিপ্লব কোন আদর্শ দ্বারা প্রভাবিত হয়? সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত হয়। শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কোন দেশে? ইংল্যান্ডে 1800 শতকে শেষ দিকে। শিল্প বিপ্লবের প্রধান শক্তির উৎস কী ছিল? বাষ্প ইঞ্জিন। ইতালির একত্রীকরণের নেতা কে ছিলেন?
ইতালির একত্রীকরণের নেতা গ্যারিবল্ডি, মাৎসিনি, গ্যারিবল্ডি, কাবুর। এখানে তো শুধু মেটার্নিক, রোবোস্পিয়ার, তোলিরান্দ আছে, তাহলে গ্যারিবল্ডি হবে। নেক্সট কোয়েশ্চেন, জার্মানির একীকরণের অন্যতম স্থপতি কে ছিলেন? বিসমার্ক ছিলেন জার্মানির অন্যতম নেতা, যিনি জার্মানিকে একীকরণ করেছিলেন। ইউনিট 11 থেকে সংস্কার এবং ভৌগোলিক আবিষ্কার, এগুলি নিয়ে আলোচনা করব। সংস্কার আন্দোলনের পুরোধা, সংস্কার আন্দোলনে ইউরোপে সংস্কার আন্দোলনের পুরোধা কে ছিলেন? মার্টিন লুথার সংস্কার আন্দোলনের পুরোধা। মার্টিন লুথার কোন দেশের সংস্কার আন্দোলন শুরু করেছিলেন? জার্মানিতে। মার্টিন লুথার কতটি থিসিস প্রকাশ করেছিলেন? 95 থিসিস। প্রটেস্ট্যান্ট আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? বাইবেলের ব্যক্তিগত ব্যাখ্যার স্বাধীনতা। জন ক্যালভিন কোন শহরে সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন? জেনেভা শহরে। ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ইংল্যান্ডের সংস্কার আন্দোলনের প্রধান নেতা ছিলেন অষ্টম হেনরি। ইংল্যান্ডে হেনরি অষ্টম কোন চার্চ প্রতিষ্ঠা করেছিলেন? চার্চ অফ ইংল্যান্ড। কাউন্টার রিফরমেশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? কাউন্টার রিফরমেশনের নেতৃত্ব দিয়েছিলেন জেসুইট সমাজ, জেসুইট পাদ্রীরা দিয়েছিল কাউন্টার রিফরমেশনের নেতৃত্ব। ভৌগোলিক আবিষ্কার মূলত কোন উদ্দেশ্যে চালানো হয়েছিল? ভৌগোলিক আবিষ্কার, নতুন বাণিজ্য পথ আবিষ্কার। নতুন বিশ্বের আবিষ্কর্তা হিসাবে কাকে ধরা হয়? ভাস্কো ডা গামা 1498 সালে। ভাস্কো ডা গামা প্রথম সমুদ্রপথে ভারতে কবে আসেন? অবতরণ করেন তিনি 1498 সালে। ভাস্কো ডা গামা প্রথম ভারতে অবতরণ করেন কোথায়? কালিকটে করেন। আমেরিকা মহাদেশের নামকরণ কার নামে করা হয়? আমেরিকা মহাদেশের নাম আমেরিগো ভেসপুচি নামে করা হয়েছিল। পৃথিবীর প্রদক্ষিণকারী প্রথম অভিযান পরিচালনা কে করেছিলেন? মাগেলান। বার্তোলোমিউ ডিয়াজ প্রথম কোন স্থানে পৌঁছান? গুড হোপ অন্তরীপে পৌঁছান। নতুন পৃথিবীর আবিষ্কারের ফলে ইউরোপে কি লাভ হয়েছিল? ইউরোপে লাভ হয়েছিল স্বর্ণ ও রৌপ্য প্রবাহ ইউরোপে বিকশিত হয়। স্বর্ণ ও রৌপ্য প্রবাহ, অপশন বি হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের নেতৃত্বে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল এলিজাবেথের সময়ে। আবিষ্কারের যুগে কোন দেশ প্রথম সামুদ্রিক শক্তি হয়ে ওঠে? পর্তুগাল। পর্তুগাল হয়েছিল। তারপর ভূগোল আবিষ্কারের একটি গুরুত্বপূর্ণ ফলাফল কী ছিল? ভূগোল আবিষ্কারের একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল উপনিবেশবাদ ও বাণিজ্য, বিশ্ব বাণিজ্যের বিস্তার। নতুন বিশ্বের আবিষ্কার প্রধানত কোন শতকে ঘটে? 1500 শতকে ঘটে। 12 নম্বর ইউনিট থেকে প্রশ্ন উত্তর শুরু করব এখন। চীনাদের প্রাচীন বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কোন প্রথা গুরুত্বপূর্ণ ছিল? শ্রদ্ধা প্রথা। এটা হচ্ছে ট্রিবিউট সিস্টেম। তারপর ক্যান্টন ব্যবস্থা মূলত কোন বিষয়ে প্রযোজ্য ছিল? বিদেশি বাণিজ্য নিয়ন্ত্রণ করত। অসম চুক্তি ব্যবস্থা কোন দেশের মাধ্যমে প্রথম প্রচলিত হয়েছিল? অসম চুক্তি ব্যবস্থা ইংল্যান্ডের। তাইপিং বিদ্রোহের 1850 সালে তাইপিং বিদ্রোহ কে পরিচালনা করেছিলেন? 1850 সালে তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন হুংসু চুয়ান। তাইপিং বিদ্রোহের প্রধানত কোন কারণে সংঘটিত হয়েছিল? কৃষক অসন্তোষ। 1898 সালের শতদিবসের সংস্কারের মূল উদ্যোক্তা কে ছিলেন? কাং ইউ ওয়েই ও লিয়াং চিউ চাও। মে 4 চীনে মে 4 আন্দোলন সূচিত হয় কোন বছরে? 1919 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর। কুওমিন্টাং পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুওমিন্টাং পার্টির প্রতিষ্ঠাতা সান ইয়াত সেন। কুওমিন্টাং ও কমিউনিস্ট পার্টির যুক্ত ফ্রন্ট প্রথম গঠিত হয় কবে? সেটা গঠিত হয় 1924 সালে।
চীনা কমিউনিস্টদের দীর্ঘ মার্চ বা লং মার্চ শুরু হয় কোথা থেকে? দীর্ঘ মার্চ শুরু হয় জিয়াংশি প্রদেশ থেকে। মাও সেতুং প্রথম কোন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন? নানচাং অভ্যুত্থানে তিনি প্রথম অবদান রেখেছিলেন। প্রথম চীন জাপান যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়? 1894-95 সালে। 1902 সালে অ্যাংলো জাপান মৈত্রীর মূল উদ্দেশ্য কী ছিল? অ্যাংলো জাপান মৈত্রীর চীনে যৌথ স্বার্থ সংরক্ষিত হয়। রুশ জাপান যুদ্ধ সংগঠিত হয় কবে? 1904 এবং 5 সালে রুশ জাপান যুদ্ধ সংগঠিত হয়। রুশ জাপান যুদ্ধে জাপানের বিজয়ের ফল কী ছিল? রুশ জাপান যুদ্ধে জাপানের বিজয়ের ফল ছিল জাপান সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে নিজেকে তুলে ধরতে সমর্থ হয়। মাঞ্চুরিয়া সংকট মূলত কোন জায়গাটা নিয়ে হয়েছিল? মাঞ্চুরিয়া নেওয়া হয়েছিল। 1921 সালে ওয়াশিংটন সম্মেলন কেন গুরুত্বপূর্ণ ছিল? এশীয় নৌ প্রতিযোগিতার নিয়ন্ত্রণ। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 1941 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে 1950-এর দশকে কোন দেশের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলেছিল? কমিউনিস্ট চীনের উত্থান। 1940 কমিউনিস্ট চীনের উত্থানের ফলে বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তন আসে? কমিউনিস্ট চীনের উত্থানের ফলে বিশ্ব রাজনীতি শীতল যুদ্ধের তীব্র আকার ধারণ করে। 1954 সালের সিয়েটো কিসের সাথে সম্পর্কযুক্ত? 1954 সালের সিয়েটো ছিল সামরিক জোট। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালে। ইসরায়েল সংগঠনকে সমর্থন করেছিল কোন আন্তর্জাতিক সংস্থা? জাতিসংঘ। আরব জাতীয়তাবাদের অন্যতম নেতা কে ছিলেন? গামাল আব্দুল নাসের। সুয়েজ খাল সংকট কবে ঘটে? 1956 সালে। সুয়েজ সংকটে মিশরের নেতা কে ছিলেন? নাসের। ভিয়েতনাম আমেরিকার প্রত্যক্ষ হস্তক্ষেপ শুরু করে কবে? 1965। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার চূড়ান্ত পরাজয় কবে ঘটে? 1975। শীতল যুদ্ধ বলতে কী বোঝায়? শীতল যুদ্ধ বলতে মার্কিন সোভিয়েত বৈরিতা। শীতল যুদ্ধ কবে শুরু হয়? 1945 থেকে 1947 শুরু হয়। ট্রুম্যান মতবাদের মূল লক্ষ্য কী ছিল? ট্রুম্যান মতবাদের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ও পুঁজিবাদের বিস্তার। মার্শাল পরিকল্পনা কোন দেশের উদ্যোগে গৃহীত হয়? আমেরিকার উদ্যোগে। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল ইউরোপের পুনর্গঠন। সংযম নীতি পলিসি অফ কন্টেইনমেন্ট কার বিরুদ্ধে প্রয়োগ করা হয়? সোভিয়েত সম্প্রসারণ রোধ করার বিরুদ্ধে। কোরিয়ার যুদ্ধে কার মধ্যে সংঘটিত হয়? উত্তর বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যে। কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন সালে ঘটে? 1962 সালে। কিউবান ক্ষেপণাস্ত্র সংকটে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? জন কেনেডি। কিউবা ক্ষেপণাস্ত্র সংকটে সোভিয়েত ইউনিয়নের নেতা কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। শীতল যুদ্ধের সময় কোন দুটি দেশ ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী? আমেরিকা ও রাশিয়া। ভিয়েতনাম যুদ্ধের শেষে ভিয়েতনামের কি হয়? উত্তর দক্ষিণ ঐক্য ও কমিউনিস্ট শাসন। ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কবে? 1946 সালে। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। 1952 সালের 15ই আগস্ট। 1950 সালে 26শে জানুয়ারি। 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কোনটি নিম্নলিখিতগুলির মধ্যে? ফেডারেল কিন্তু শক্তিশালী কেন্দ্র। নেহেরুবাদী সমাজতান্ত্রিক বিস্তার এর মূল লক্ষ্য কী ছিল? মিশ্র অর্থনীতির পরিকল্পনা। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? আত্মনির্ভর অর্থনীতি। ব্যাংক জাতীয়করণ প্রথম কবে হয়? 1969 সালে। প্রযুক্তির বিকাশে ভারতের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি?
সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব ছিল প্রযুক্তির বিরুদ্ধে ভারতের প্রথম বিকাশ, প্রযুক্তির বিকাশে প্রথম পদক্ষেপ। প্রযুক্তির বিরুদ্ধে হবে না, প্রযুক্তির বিকাশে। আফ্রিকার আলজেরিয়া কার শাসন থেকে মুক্ত হয়? আফ্রিকার আলজেরিয়া ফ্রান্সের শাসন থেকে মুক্ত হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ উপনিবেশ মুক্ত হয়ে জাতীয় রাষ্ট্র গঠন করে? ইন্দোনেশিয়ার স্বাধীন নেতা কে ছিলেন? সুকর্ণ। নাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বেলগ্রেডে, 1961 সালে। নামের প্রতিষ্ঠাতা ভারতের প্রধান ভূমিকা কার ছিল? নেহেরুর। নামের উদ্দেশ্য কী ছিল? নিরপেক্ষতা বজায় রেখে উন্নয়ন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান কারণ কী ছিল? পাকিস্তানের বৈষম্য এবং ভাষার বিপর্যয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়? 9 মাস স্থায়ী হয়েছিল। বাংলাদেশের প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। সার্ক কবে গঠিত হয়? 1985 সালে সার্ক গঠিত হয়। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকাতে। সার্ক সংগঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? আঞ্চলিক অর্থনীতি ও সামাজিক সহযোগিতা। এবার ত্রিপুরার ইতিহাস থেকে আলোচনা করব। 20টি কোয়েশ্চেন আলোচনা করব। ত্রিপুরার ইতিহাস জানার প্রধান উৎস কি? সাহিত্য ও প্রত্নতত্ত্ব। ত্রিপুরার প্রাচীনতম রাজবংশ কোনটি? মাণিক্য বংশ। মাণিক্য রাজারা কবে থেকে ত্রিপুরায় শাসন করত? ত্রয়োদশ শতক থেকে। বিজয় মাণিক্যের শাসনকালে কোন কীর্তির জন্য খ্যাত ছিল? ত্রিপুরার ভূখণ্ড সম্প্রসারণ। ধন্যমাণিক্য কোন কাজের জন্য খ্যাত? মন্দির নির্মাণ ও সংস্কৃতির জন্য। মন্দির নির্মাণ ও সংস্কৃতির চর্চার জন্য তিনি খ্যাত ছিলেন। মাণিক্যদের প্রশাসনের কাঠামো কেমন ছিল? কেন্দ্রীভূত ও রাজাধিরাজের অধীনে। গণতান্ত্রিক, ফেডারেল, সংসদীয়। কেন্দ্রীভূত রাজতন্ত্র। মাণিক্য যুগে কোন উপজাতি প্রধানত বিদ্রোহ সংগঠিত করেছিল? কুকিরা। জমাতিয়া বিদ্রোহের মূল কারণ কী ছিল? কর বৃদ্ধি ও জোরপূর্বক শ্রম। রিয়াং সমাজের একটি প্রধান বৈশিষ্ট্য কী ছিল? জুম চাষ। মাণিক্য যুগে উপজাতি সমাজের ধর্মীয় প্রভাব ছিল মূলত শিব শক্তি ও বৈষ্ণব প্রভাব। প্রাচীন ত্রিপুরার নারীর অবস্থাকে কিভাবে চিহ্নিত করা হতো? সীমিত অধিকার, তবুও সংস্কৃতিতে তাদের বিশেষ ভূমিকা ছিল। আর ত্রিপুরার প্রখ্যাত উৎসব হচ্ছে খার্চি পূজা। ঊনকোটি প্রত্নস্থল কিসের জন্য খ্যাত? শিব মূর্তি খোদাই করা এর জন্য খ্যাত। পিলাক প্রত্নস্থল প্রধানত কোন যুগে ধর্মের চিহ্ন বহন করে? হিন্দু বৌদ্ধ শিল্পকলা। দেবতামুড়ার শিলাচিত্র কার দ্বারা বিখ্যাত? শিব মূর্তি খোদাই করা। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে দুর্গার মূর্তিও সেখানে রয়েছে। দেবতামুড়ার শিলাচিত্র কার দ্বারা বিখ্যাত? দেবতামুড়ার শিলাচিত্র, এখানে একটু কারেকশন হবে, শিব মূর্তির সঙ্গে পার্বতীরও মূর্তি রয়েছে। বক্সনগর। ত্রিপুরার বক্সনগর প্রত্নস্থল কী জন্য বিখ্যাত? সেটা হচ্ছে বৌদ্ধ বিহার, বৌদ্ধ নিদর্শনের জন্য বিখ্যাত। ত্রিপুরার আধুনিক জনশিক্ষা আন্দোলন শুরু হয় কবে? 1870-এর দশকে। ত্রিপুরার শিক্ষা আন্দোলনের সময় প্রধান উদ্যোক্তা কে ছিলেন? প্রধান উদ্যোক্তা শিক্ষক ও সমাজ সংস্কারক। এবং শেষ প্রশ্ন, ত্রিপুরার ইতিহাসে মাণিক্য যুগকে কিসের জন্য বিশেষ পরিচিত বলা হয়? শিল্প, সংস্কৃতি ও মন্দির স্থাপত্যের জন্য। এইভাবে 15টা ইউনিট থেকে 30টা কোয়েশ্চন, প্রতিটা ইউনিটে 20টা কোয়েশ্চন করে 300টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই প্রশ্নগুলি থেকে অনেকগুলি প্রশ্ন আছে যেগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। সবাই ভালো থাকবে।
চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।